এর আগের দিনকে ভিডিওটাতে আমরা বিভিন্ন অর্গানিজমকে তাদের টেম্পারেচারকে টলারেট করবার বা টেম্পারেচার কন্ট্রোল করবার ভিত্তিতে দুভাগে ভাগ করেছিলাম। তারা থার্মোরেগুলেটর, থার্মোকনফার্মার ছিল, এবং তার সঙ্গে আরও একটা ভাগ আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে ওই ইউরি থার্মাল, স্টেনোথার্মাল। সেটা হচ্ছে কতটা তাপমাত্রা তারা সহ্য করতে পারে তার উপর ভিত্তি করে তাদের একটা ভাগ ছিল। আজকে ওটার একদম লাস্ট পার্টটা প্রথমে নিয়ে নেব। সেটা হচ্ছে অর্গানিজম ক্লাসিফাইড ইন 4 টেম্পারেট জোন, অর্থাৎ আলাদা আলাদা তাপমাত্রাযুক্ত অঞ্চলে থাকার জন্য আমরা বিভিন্ন অর্গানিজমকে 4টে ভাগে ভাগ করেছি। প্রথমে হচ্ছে মেগাথর্মস। মেগাথর্মস কারা না, যারা হাই টেম্পারেচার, যেমন ট্রপিক্যাল জোন, নিরক্ষীয় অঞ্চলের চারপাশে যারা থাকে, যেমন ট্রপিক্যাল রেইন ফরেস্ট, এরা হচ্ছে মেগাথর্মস। এটা উদ্ভিদের ক্ষেত্রেও হতে পারে, আবার প্রাণীর ক্ষেত্রেও হতে পারে। তেমনি মেসোথর্মস, যারা মাইল্ড উইন্টার, কম শীত এবং হাই সামার, গরমের সময়টা দীর্ঘ এবং গরমের পরিমাণটা বেশি, এইরকম অঞ্চলে থাকে। মেনলি সাবট্রপিক্যাল জোনে এরা থাকে। নেক্সট হচ্ছে মাইক্রোথর্মস। এরা কিন্তু লো উইন্টার বাট সামার মডারেট, মানে কম শীতও কম এবং গ্রীষ্মও কম। সোজা কথা এটাকে আমরা বলতে পারি নাতিশীতোষ্ণ অঞ্চল বা টেম্পারেট রিজিয়নে এরা থাকে। অ্যান্ড দ্য লাস্ট ইজ হেকিস্তোথার্ম। এরা খুব লো টেম্পারেচারে থাকে, দ্যাট ইজ টেম্পারেচার বিলো 10 ডিগ্রি সেন্টিগ্রেড, লং উইন্টার, দীর্ঘদিন উইন্টার থাকে, এবং আর্টিক অ্যান্ড অ্যালপাইন জোনের মধ্যে এদের মেনলি দেখা যায়। এই ধরনের উদ্ভিদকে আমরা সাইক্রোফাইটস বলে থাকি। এইটাও কখনো কখনো আসে সাইক্রোফাইটস কি। তো যারা খুব লো টেম্পারেচার, ভেরি লো টেম্পারেচার যুক্ত অঞ্চলে থাকে, তাদেরকে আমরা সাইক্রোফাইটস বলি। গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে বর্তমানে যে তাপমাত্রার ভারসাম্য অনেকটা বিঘ্নিত হচ্ছে, তার ফলে ট্রপিক্যাল জোন আস্তে আস্তে টেম্পারেট জোনে পরিণত হচ্ছে, টেম্পারেট জোন আস্তে আস্তে পোলার জোনে পরিণত হচ্ছে। তো এই তাপমাত্রা চেঞ্জেসের ফলে এটা বর্তমানে হচ্ছে। এটা পরে আমরা যখন আলাদা করে গ্লোবাল ওয়ার্মিং পড়ব, সেখানে আমরা কিছুটা অংশ এখান থেকে দেখব। ঠিক তেমনি যেহেতু আমরা এর আগের দিনকে টেম্পারেচার ভিত্তিক রেগুলেটর কনফার্মার পড়েছি, তার সঙ্গে আজকে আমরা প্যারালালি দেখে নেব অসমো রেগুলেশন বা অভিস্রবণ ঘনত্ব কিভাবে বজায় রাখে তার উপর ভিত্তি করেও প্রাণীদের দুভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে অসমো রেগুলেটর, আর একটা হচ্ছে অসমো কনফার্মার। সেম কনসেপ্ট। রেগুলেটর দ্যাট মিন্স তারা একটা কনস্ট্যান্ট অসমোটিক কনসেন্ট্রেশন বডির মধ্যে বজায় রাখে, শরীরের মধ্যে একটা নির্দিষ্ট অভিস্রবণীয় ঘনত্ব তারা বজায় রাখে। এরা আবার দু প্রকারের হয়। একটা হচ্ছে হাইপার অসমো রেগুলেটর, যাদের দেহের ঘনত্ব বাইরের দ্রবণের ঘনত্বের থেকে বেশি, তারা হচ্ছে হাইপার অসমো রেগুলেটর। অ্যানাদার ইজ হাইপো অসমো রেগুলেটর। এদের দেহ তরলের ঘনত্বটা কম, যেখানে ওরা থাকে সেই বাইরের দ্রবণের ঘনত্বটা বেশি। এক্সাম্পলগুলো এখানে পুট করা আছে। আর একটা হচ্ছে অসমো কনফার্মার। অসমো কনফার্মার সেম ইজ লাইক থার্মো কনফার্মার। এরা একটা কনস্ট্যান্ট অসমোটিক কনসেন্ট্রেশন, কনফার্মস আমি বলেছি। কনফার্ম কথাটার মানে হচ্ছে মেড অ্যালাইক, অর্থাৎ বাইরের দ্রবণের অভিস্রবণের ঘনত্ব যা হয়, এরা এদের শরীরের অভিস্রবণের ঘনত্বও সেটা করে নেয়, অর্থাৎ বাইরের দ্রবণের সঙ্গে মেড অ্যালাইক একই রকমের করে নেয় শরীরের অভিস্রবণ দ্রবণের ঘনত্ব। ফলে এক্ষেত্রে শরীরে কনস্ট্যান্ট কোনো অসমোটিক কনসেন্ট্রেশন থাকে না, কোনো নির্দিষ্ট অভিস্রবণীয় ঘনত্ব থাকে না। এই এই অসমোটিক ঘনত্বের ওপর ভিত্তি করেই মাছেদের দু ধরনের আচরণ আমরা দেখতে পাই। একটা হচ্ছে অ্যানান্ড্রোমাস ফিশ, যারা স্বাভাবিক অবস্থায় সমুদ্রের জলে থাকে কিন্তু প্রজননকালে স্বাদু জলে চলে আসে, মিষ্টি জলে চলে আসে। আর একটা হচ্ছে ক্যাটাড্রোমাস ফিশ, এরা স্বাভাবিক অবস্থায় মিষ্টি জলে থাকে কিন্তু যখন প্রজননের সময় আসে তখন সি ওয়াটার বা সামুদ্রিক জলের মধ্যে চলে আসে। এইগুলো সবই ম্যাটেরিয়ালের মধ্যে দেয়া আছে। তো এগুলো অবজেক্টিভের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ শর্ট প্রশ্নের জন্য খুব এক্সাম্পল উদাহরণ ওখানেও দেয়া আছে, ওখান থেকে একটু দেখে নেবে। নেক্সট, এফেক্ট অফ টেম্পারেচারের পর আমরা যে এবায়োটিক ফ্যাক্টরটা নেব সেটা হচ্ছে এফেক্ট অফ লাইট। সূর্যের আলো বা লাইট কিভাবে বিভিন্ন প্রাণীদের ওপরে প্রভাব বিস্তার করে। তো ফার্স্ট ইজ দেখো কালার ভিশন। আলোর তারতম্যে রেটিনার মধ্যে রড কোষ এবং কোন কোষের সংখ্যার তারতম্য হয়, কাজেই কালার ভিশন ওপর আলো প্রভাব বিস্তার করে। পিগমেন্টেশন, এটা বলার কিছু নেই, আগের দিনকেও বলেছি
যে লাইট যত বেশি তত মেলানিন রঞ্জক উৎপাদনের পরিমাণ তত বেশি, দেয়ারফর সেই প্রাণী তত বেশি কালো বর্ণের হয়ে থাকে। নেক্সট হচ্ছে ফটোপিরিয়ডিজম, এটা আমরা ক্লাস 11-এ পড়েছিলাম। ফটোপিরিয়ডিজম মানে হচ্ছে একটা নির্দিষ্ট দিবাভাগের ওপর নির্ভর করে যখন কোনো উদ্ভিদ বা প্রাণী বংশ বিস্তার করে। তোমাদের যদি মনে থাকে ক্লাস 11-এ ফটোপিরিয়ডিজম ছিল এলডিপি লং ডে প্ল্যান্ট, এসডিপি শর্ট ডে প্ল্যান্ট, সেটাখানে আমরা ফটোপিরিয়ডিজম ডিল করেছিলাম। এখানে দেখবে শর্ট ডে প্ল্যান্টের মতোই শর্ট ডে অ্যানিম্যাল, এরা কম দৈর্ঘ্যের যে ফটো পিরিয়ড সেই সময় জনন কার্য সম্পন্ন করতে পারে। লং ডে অ্যানিম্যাল এরা বেশি দৈর্ঘ্যের ফটো পিরিয়ডের সময় জনন কার্য চালায়। আর একটা আছে ডে নিউট্রাল অ্যানিম্যাল, এরা সারা বছর, এরা হিউম্যান বিংস, র্যাবিট, এদের জনন কার্যের ওপরে আলোর দিবাভাগ বা আলোর পর্যায়কালটা কখনো প্রভাব বিস্তার করতে পারে না। নেক্সট যে পয়েন্টগুলো দেখবে তোমাদের এখানে লেখা আছে সেটা হচ্ছে উদ্ভিদের পুষ্প প্রস্ফুটনের ওপর ফটো পিরিয়ডের প্রভাব। এটা আমি আর বলবো না, ক্লাস 11-এর পুরোপুরি রিপিটেশন। তোমরা জানো প্রত্যেকটা প্ল্যান্ট প্রজাতি একটা নির্দিষ্ট ক্রিটিক্যাল ফটো পিরিয়ড বা নির্দিষ্ট আলোর সময়কালের ওপর নির্ভর করে তাদের পুষ্প প্রস্ফুটিত হয়। যদি ক্রিটিক্যাল ফটো পিরিয়ডের থেকে বেশি আলো প্রয়োজন হয় তখন তাকে বলে এলডিপি লং ডে প্ল্যান্ট, যদি তার থেকে কম আলো প্রয়োজন হয় তখন তারা হচ্ছে শর্ট ডে প্ল্যান্ট। এটা আর নতুন করে এক্সপ্লেনেশন কিছু দেব না। এরপরে যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে বায়োলজিক্যাল ক্লক অর বায়োলজিক্যাল রিদম। এটা কি জিনিস না, আমাদের শরীরের মধ্যে দেখা গেছে বিভিন্ন প্রাণীর তাদের ডেইলি লাইফে প্রত্যহিক জীবনে এমন কতগুলো ঘটনা ঘটে যেটা ছন্দবদ্ধ আকারে সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে সেই ঘটনাগুলো ঘটে থাকে বা ঘটনাগুলো পর্যায়ক্রমিকভাবে ঘটে। এটাকে আমরা বলে থাকি বায়োলজিক্যাল ক্লক। এই পর্যায়ক্রমিকভাবে ঘটাটা কীরকম হতে পারে? এটা পার ডে বেসিসে হতে পারে। যদি ডেইলি বেসিসে হয় তখন আমরা সেটাকে বলি সার্কাডিয়ান ফেনোমেনন বা সার্কাডিয়ান রিদম। আর যদি অ্যানুয়ালি ঋতুভিত্তিক অবকাশের কারণে হয়ে থাকে, ঋতুভিত্তিক পর্যায়ের সঙ্গে সঙ্গে ঘটে, তখন আমরা সেটাকে বলবো সার্কা অ্যানুয়াল রিদম। এখানে এক্সাম্পল দেখো দেয়া আছে সার্কাডিয়ানের ক্ষেত্রে, যেমন আরশোলা প্রত্যেক দিন রাতের বেলায় তারা খাদ্যের অন্বেষণে বেরোয়, দিনের বেলা কিন্তু তারা গর্তে থাকে। সুতরাং এক্ষেত্রে তাদের ফুড অন্বেষণ বা ফোরেজিং, খাবার ক্যাপচারের জন্য খাবার খোঁজা, খাদ্যের সন্ধান, এটা একটা দিবাভাগের আলোর তারতম্যের উপর ভিত্তি করে প্রত্যেক দিন এটা পর্যায়ক্রমে আবর্তিত হচ্ছে, তাই এটাকে বলে সার্কাডিয়ান রিদম। এখানে দেখো লেখা আছে মাইক্রোফাইলেরিয়া লার্ভা, এটা পরে আমরা পড়ব। উচের এরিয়া ব্যাংক্রফটি বলে একটা নিমাটোডস আছে যারা গোদ রোগের সৃষ্টি করে। এই গোদ রোগের সৃষ্টিকারী জীবাণুর যে মাইক্রোফাইলেরিয়া লার্ভা, এরা গভীর রাতে মানুষের গভীর সংবহন বা ডিপ সার্কুলেশন থেকে ত্বকের নিচে চলে আসে, আবার যখন সকাল হয় তখন ওরা আবার গভীর সংবহনের মধ্যে ঢুকে যায়। সো এটাও দেখো একটা প্রত্যহিক এই চেঞ্জেসটা হচ্ছে। সো দ্যাট ইজ দ্য সার্কাডিয়ান। সো দ্য চেঞ্জেস অকার অ্যাজ পার ডেইলি বেসিস। আর যদি ঋতুভিত্তিক তারতম্যের কারণে হয়, যেমন দেখো রুই কাতলা এরা বর্ষাকালে প্রজনন করে, সো ইটস অ্যান অ্যানুয়াল ফেনোমিনন। একটা পার্টিকুলার সময়, পার্টিকুলার সিজনে তারা এই তাদের জীবনচক্রের এই ঘটনাগুলো ঘটছে, তখন তাকে আমরা বলে থাকি সার্কানুয়াল রিদম। আমি আগের দিনকে পড়িয়েছিলাম পরিযায়ী পাখি। তা পরিযায়ী পাখিরা একটা বছরের নির্দিষ্ট সময়ে তারা পরিযান করে, মাইগ্রেশন করে, তো এটাও একটা কিন্তু সার্কা অ্যানুয়াল ফেনোমেনন। এছাড়া লোকোমোশনস, এটাও আলোর উপরে নির্ভর করে হয়। এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে আলোর সাপেক্ষে যখন কোনো জীবের গতিবেগ নির্ধারিত হয় তখন তাকে বলে ফটোকাইনেসিস, আর আলোর সাপেক্ষে যদি তাদের গতিপথ, দুটো ডিফারেন্ট, একটা গতিবেগ আর এটা গতিপথ ঠিক হয় তখন তাকে বলে ফটোট্যাক্সিস। ফটোট্যাক্সিসের দুটো এক্সাম্পল আছে, একটা যদি আলোর উৎসের দিকে যায় তখন তাকে পজিটিভ ফটোট্যাক্সিস, আর যদি আলোর উৎসের বিপরীতে যায় তখন তাকে নেগেটিভ ফটোট্যাক্সিস বলে। নাও আপ টু নাও আমরা যেগুলো কমপ্লিট করলাম এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, সেগুলো জীবের ওপর কীরকমভাবে প্রভাব বিস্তার করে। নাও ব্যাক টু ব্যাক আমাদের দুটো জিনিস এবার একটু দেখে নিতে হবে। সেটা প্রথমে, এটাও ম্যাটেরিয়ালে দেয়া আছে, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে থার্মাল স্ট্র্যাটিফিকেশন অফ ওয়াটার বডি। ওয়াটার বডি মিনস যে কোনো একটা হ্রদ হতে পারে, যে কোনো একটা পুকুর হতে পারে, তাদের থার্মাল স্ট্র্যাটিফিকেশনস। তা এখানে প্রথমে জানতে হবে স্ট্র্যাটিফিকেশন মানে কি। স্ট্র্যাটিফিকেশন মানে হচ্ছে বিভিন্ন স্তর, উষ্ণতার ওপর ভিত্তি করে যদি আমি হ্রদের জলে বা পুকুরের জলের কতগুলো আলাদা আলাদা স্তর খুঁজে পাই, এই প্রত্যেকটা স্তরকে বলে হচ্ছে স্ট্র্যাটা।
আর প্রেজেন্স অফ ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্র্যাটা ইজ কল্ড স্ট্র্যাটিফিকেশন। সো অনেকগুলো স্তর যেখানে উপস্থিত থাকে তখন সেটাকে বলা হয় স্ট্র্যাটিফিকেশন। তো এই ছবিটার দিকে একটু দেখো, এটা একটা যে কোনো আমি একটা কাল্পনিক হ্রদ এঁকেছি, এর একদম ওপরের যে রিজিয়নটা এটাকে বলে এপিলিমনিয়ন। স্বাভাবিকভাবেই বুঝতে পারছো সবার ওপরে আছে, তো টেম্পারেচার সব থেকে বেশি এখানকার জলের। তারপরে হচ্ছে মাঝের একটা অংশ, দিস ইজ কল্ড মেটালিমনিয়ন, এটা মাঝের একটা অংশ লেভেলিং করাই আছে। আর একদম নিচের যে অংশ সেটা হচ্ছে হাইপোলিমনিয়ান, বোঝাই যাচ্ছে এই অংশের টেম্পারেচার কিন্তু সব থেকে কম হবে। তো নর্মালি কি হয় না, এই এপিলেমনিয়ন অ্যান্ড মেটালেমনিয়ন এই দুটোর মাঝের যে অংশটা রয়েছে, এখানে দেখো আমি ওই আপ অ্যান্ড ডাউন অ্যারো দিয়েছি। অ্যাকচুয়ালি আপ অ্যান্ড ডাউন এই অ্যারোগুলো কি বোঝাচ্ছে না, এখানে টেম্পারেচারের মিক্সিং, গরম জল এবং ঠান্ডা জলের মধ্যে মিক্সিং এই রিজিয়নটা সব থেকে ভালোভাবে হয়। সো দিস রিজিয়ন ইজ কল্ড থার্মোক্লাইন। কেন, এখানে এক্সচেঞ্জ অফ থার্মাল পাওয়ার, এক্সচেঞ্জ অফ থার্মাল এই অঞ্চলটায় সব থেকে বেশি হয়, উষ্ণতার সব থেকে বেশি পরিমাণে আদান প্রদান ওই অংশটার মধ্যে হচ্ছে। তো শীত প্রধান অঞ্চলে কি হয়, বছরে দুবার, একটা হচ্ছে বসন্তকালে আর একটা হচ্ছে শীতকালে এই উষ্ণতার আদান প্রদান এই অঞ্চলটায় সব থেকে বেশি পরিমাণে হয়। তো এইটাকে বলে হচ্ছে স্প্রিং টার্নওভার। যখন এটা স্প্রিং বা বসন্তকালে যখন এই উষ্ণতার আদান প্রদান হয়, তখন শুধু উষ্ণতার আদান প্রদানের সঙ্গে জলের মধ্যে যে সার্কুলেশন বা গতি তৈরি হয়, তার ফলে পুষ্টি পদার্থগুলোও জলের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সার্কুলেট করে। এই ঘটনাটাকে বলে স্প্রিং টার্নওভার। আবার এটা শুধুমাত্র যে বসন্তকালে দেখা যায় এমন না, এটা আবার শরৎকালেও সেখানে খুব ভালো মতো ওই মিক্সিং অফ ওয়াটার বডি বা মিক্সিং অফ টেম্পারেচার হয়ে থাকে। তো বছরে দুবার আর কি এই ঘটনাটা ঘটে, একবার স্প্রিং বসন্তকালে, একবার শরৎকালে। তাই এই ধরনের লেককে আমরা বলে থাকি ডাইমেকটিক লেক, অর্থাৎ যেখানে দুবার করে বছরে উষ্ণতার আদান প্রদান বা পুষ্টি পদার্থের আদান প্রদান ঘটছে। তো এইটাকে আমরা যেটা দেখলাম এটা হচ্ছে থার্মাল স্ট্র্যাটিফিকেশন, ম্যাটেরিয়ালের দেয়া আছে। তোমরা ম্যাটেরিয়ালটা এই ছবিটাকে সামনে রেখে যদি পড়ো, তাহলে ছবিটাও আঁকা আছে, আমি তবু ছবিটা ধরেই তোমাদের এখানে আলাদাভাবে বোঝালাম। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে লাইট জোনেশন অফ লেক। এইটা একটু কিন্তু খেয়াল রাখতে হবে, আগেরটা ছিল উষ্ণতা ভিত্তিক তারতম্য, এখন কিন্তু উষ্ণতাটা না, এখন লাইট একটা ওয়াটার বডির মধ্যে কতটা পেনিট্রেট করছে, একটা লাইট ওয়াটার বডির কোন কোন জায়গায় ঢুকছে তার উপর ভিত্তি করে দিস ওয়ান ইজ লাইট জোনেশন, অর্থাৎ আলোকের ওপর ভিত্তি করে, আলোর ওপর ভিত্তি করে একটা লেকের কোন কোন অঞ্চল আছে। তো একদম প্রথমে দেখো এই যে ছবিটা, তার সবার ওপরে যে অংশটা রয়েছে আমি নাম্বারিং করে দিয়েছি, নাম্বার 1 দ্যাট ইজ লিটোরাল জোন। এটা একদম ওই পুকুরের পার যেটাকে আমরা বলে থাকি, ওখানে সব থেকে বেশি সানলাইট পড়ছে। এটা ছবিটা দিকে যদি তোমরা দেখো, ছবিটা দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে সূর্যের আলো। তারপর সূর্যের আলো যদি দেখো তাহলে এইভাবে সূর্যের আলো বিভিন্নভাবে গিয়ে পড়ছে। সো এই লিটোরাল জোন এটাতে সব থেকে বেশি পরিমাণে সেখানে আলো পাচ্ছে বলাই বাহুল্য। তারপরে লিমনেটিক জোন, যেটা এখান থেকেই এতদূর পর্যন্ত বিস্তৃত রয়েছে সবার ওপরে, এটাও যথেষ্ট পরিমাণ আলো পায় লিটোরাল জোনের পর। তারপরে হচ্ছে 3 নম্বর যেটা, সেটা হচ্ছে ইউফোটিক জোন। ইউফোটিক জোনে কিন্তু এবার আলোর পরিমাণটা আস্তে আস্তে কমতে শুরু করে। এটা তোমাদের ম্যাটেরিয়ালের মধ্যে দেখবে পুরোপুরি একটা করাই আছে, হ্যাঁ এই ম্যাটেরিয়ালের মধ্যে এই যে অংশটা যদি তোমরা দেখো, এইখানে পরপর এই লাইট জোনেশনস অফ লেক তোমাদের এখানে করা আছে। তো আমি যেই জায়গাটায় ছিলাম সেটা হচ্ছে ইউফোটিক জোন। এখানে ইউফোটিক জোনটা কিন্তু তোমাদের ম্যাটেরিয়ালে বোধহয় লেখা নেই, যদি না লেখা থাকে সেখানে একটু লিখে নেবে যে ইউফোটিক জোনে আলোর পরিমাণ যথেষ্ট বেশি, এবং এখানে অ্যাকচুয়ালি আলো কম্পেনসেশন পয়েন্টের থেকেও বেশি আলো পায়, গ্রেটার দ্যান সিপি। এইখানে দুটো জায়গা দেখতে বলবো, একটা হচ্ছে ইউফোটিক জোন, তারপরেই আছে দেখো ডিসফোটিক জোন। তো ডিসফোটিক জোনে লেখা আছে রিসিভ লাইট বিলো সিপি, অর্থাৎ কম্পেনসেশন, সিপি মানে হচ্ছে কম্পেনসেশন পয়েন্ট বা ক্ষয়পূরণ বিন্দু। তো ইউফোটিক জোনে যেটা আলোটা আসে সেটা কম্পেনসেশন পয়েন্ট বা ক্ষয়পূরণ বিন্দুর থেকে বেশি, আর ডিসফোটিক জোনে যে আলোটা আসে সেটা কিন্তু কম্পেনসেশন পয়েন্ট বা ক্ষয়পূরণ বিন্দুর থেকে কম। এটা হচ্ছে ডিফারেন্স।
এরপরে হচ্ছে প্রোফান্ডাল জোন, যেখানে অনলি সি মানে হচ্ছে শুধুমাত্র কনজিউমার পাওয়া যায়, খাদক পাওয়া যায়, নো পি, কোনো প্রডিউসার বা উৎপাদক পাওয়া যায় না। খুব স্বাভাবিক, কেননা আলো এর ডিসফোটিক জোনের নিচে আর আলো এসে পৌঁছাই না, ফলে এই অঞ্চলে যদি আমার কোনো উৎপাদক থাকেও সে আলোর অভাবে কিন্তু সালোক সংশ্লেষ করতে পারবে না। দেয়ারফর প্রোফান্ডাল জোন যেটা, সেটা কিন্তু উৎপাদকবিহীন অঞ্চল, এখানে কিন্তু কোনো উৎপাদক দেখা যায় না। এখানে আর একটা কথা শুধু আমি বলে দিই, ওই লিমনেটিক জোন যেটা আছে, দেখবে লিমনেটিক জোনে প্ল্যাংটন অ্যান্ড নেকটন দেখতে পাওয়া যায়, এই কথাটা তোমাদের মেটেরিয়ালের মধ্যে দেয়া আছে। নাও দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন প্ল্যাংটন অ্যান্ড নেকটন। সো বেসিক্যালি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্ল্যাংটন অ্যান্ড নেকটন? প্ল্যাংটন এবং নেকটন এরা দুটোই কিন্তু জলে সঞ্চরণশীল প্রাণী, বাট এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে নেকটন এ অ্যাক্টিভ সুইমার, এ নিজে নিজে সাঁতার কাটতে পারে, অ্যান্ড প্ল্যাংটন ইজ এ প্যাসিভ সুইমার, মানে ও নিজে সাঁতার কাটতে পারে না, ওকে জলের স্রোতের ধাক্কায় ও এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। সো দ্যাটস দ্য ডিফারেন্স প্ল্যাংটন অ্যান্ড নেকটন। নেকটন হচ্ছে অ্যাক্টিভ সুইমার, ও নিজে নিজে সাঁতার কাটতে পারে, প্ল্যাংটন কিন্তু সেটা পারে না। এই প্ল্যাংটন এবং নেকটন এটা দুটোই দেখবে লিমনেটিক জোন যেটা রয়েছে, সেই লিমনেটিক জোন, দ্যাট ইজ সবার উপরে যে লেয়ারটা আছে এই লেয়ারটার মধ্যে থাকে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ বেন্থিক জোন। এই বেন্থিক জোন মানে হচ্ছে পারপিচুয়াল ডার্কনেস, এটাও বোধহয় তোমাদের মেটেরিয়ালে নেই, একটু লিখে নেবে। পারপিচুয়াল ডার্কনেস মানে চিরস্থায়ীভাবে অন্ধকার অঞ্চল। পাশের গ্রাফটা দেখো, যদি দেখছো তাহলে বুঝতেই পারছো, যত নিচের দিকে আমি যাব তত অক্সিজেন এবং লাইট দুটোই লো হবে, আর যত আমি ওপর দিকে উঠব, দ্যাট ইজ লিমনেটিক অঞ্চলের দিকে যাব, তত অক্সিজেন অ্যান্ড লাইটের পরিমাণটা হাই হবে। খুব স্বাভাবিক, লাইট নিচ পর্যন্ত পেনিট্রেট করতেই পারছে না, যেহেতু নিচ পর্যন্ত যেতে পারছে না সেহেতু সেখানে সালোক সংশ্লেষ হচ্ছে না, সালোক সংশ্লেষ যেহেতু হচ্ছে না সেহেতু অক্সিজেনের পরিমাণ কিন্তু যত গভীরে যাব তত কমবে। সো এটা হচ্ছে লাইট জোনেশনস অফ লেক। তোমাদের বোধহয় নাম্বারিংটা ঠিক করে করা নেই, তোমাদের মেটেরিয়ালে বোধহয় লিটোরাল, লিমনোটিক, প্রোফান্ডাল আর ডিসপোটিক চারটে দেয়া আছে। আমি আরও দুটো এখন এখানে অ্যাড করলাম, ইউফোটিক জোন এবং বেন্থিক জোন। নাম্বারিংটা একটু আমার এই ভিডিও থেকে দেখে নেবে। দিস ইজ 1 2 3 4 5 অ্যান্ড 6। তার মধ্যে ইউফোটিক জোনে শুধু ওইটুকু লিখলেই হবে, ম্যাক্সিমাম লাইট কম্পেনসেশন পয়েন্টের থেকে বেশি লাইট পেয়ে থাকে, আর বেন্থিক জোনে হচ্ছে পারপিচুয়াল ডার্কনেস বা চিরস্থায়ীভাবে অন্ধকার দশা, যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না। দ্যাটস অল ফর টুডে।